আমাকে সমানে পিটিয়ে যাচ্ছে আমার চাচি। বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে আমার চাচা ও চাচাতো বোন তার মাকে চেঁচিয়ে উৎসাহ দিচ্ছে, পিটিয়ে ওর তেড়ামি ছুটিয়ে দাও। আমার অপরাধ হলো চাচার একমাত্র আদরের মেয়ে। চাচাতো বোন কোনোদিন মা হতে পারবে না বলে তার স্বামীর সাথে আমাকে বিয়ে দিতে চায় এবং একটি বাচ্চা হলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, অথবা আমি ডিভোর্সের পর তার স্বামীর রক্ষিতা ও চাচাতো বোনের বাড়ির আজীবন চাকরানী হিসেবে থাকতে পারি আমার ইচ্ছা হলে। প্রথমে বিনা বিয়েতেই চেয়েছিল বাচ্চা হওয়াতে, আমি মানা করায় এখন বিয়ের কথা বলছে। আমি কোনোভাবেই তাদের অন্যায় আবদারে রাজি না হয় আমার উপর অমানবিক অত্যাচার করছে তারা। এরকম মার আজ যে প্রথম খাচ্ছি তা কিন্তু নয়। আমার 8 বছর বয়সে বাবা মা যখন মারা যায় অ্যাক্সিডেন্টে, তখন থেকেই তারা বাবার রেখে যাওয়া আমার সকল সম্পত্তি নিজেদের নামে করে নিয়ে আমাকে চাকরানি করে রেখেছে। যে সময়ে আমার বাবা মায়ের সাথে ঘুরে বেড়ানোর কথা, বাবার কাছে হাজারো বায়না করার কথা, সারাদিন খেলাধুলায় মত্ত থাকার কথা, তখন আমাকে করতে হতো রান্না বাদে ঘরের সব কাজ। আস্তে আস্তে যখন একটু বড় হয়ে 12 বছর হলো, তখন থেকে রান্নাঘরের দায়িত্বটাও আমার ঘাড়ে চাপিয়ে দিল। এত কাজ করেও কখনো ঠিকমতো খাবার পোশাক আশাক পেতাম না। ঘরে অতিথি আসলে কিছু পোশাক চাচির আলমারি থেকে বের করে দিত, যেন মেহমানরা বুঝতে পারে কত সুখে আছি আমি। যাকে অনেক কথা বললাম, আমার নামটাই তো বলিনি এখনো। সমাজে ভালো মানুষের মুখোশ পরে বসে থাকার জন্য আমার পড়াশোনাটা বন্ধ করেননি তারা। আমি প্রিয়ন্তী, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আপাতত আমার পরিচয় এতটুকুই। আমাকে মারছে অমানুষের মতো। ইনি হলেন আমার আপন চাচি, বলতেও লজ্জা লাগে। হঠাৎ চাচি আমার মুখে লাথি দেয়, হুশ এলো আমার। চুলের মুঠি ধরে চাচি তার দিকে ফিরিয়ে বলল, বল মুখপুরি, তুই আমার মেয়েটাকে বাচ্চা দিতে রাজি? বল, না হলে আজকে তোকে মেরেই ফেলবো। কখনো না, আমার জীবন এভাবে নষ্ট করতে দিব না আমি। আমি মরে গেলেও রাজি হব না এই প্রস্তাবে। চাচি খেতে আরো জোরে মারতে লাগলো। এক পর্যায়ে আমি আর সইতে না পেরে জ্ঞান হারাই। সাড়া না পেয়ে চাচি তাড়াতাড়ি নাকের কাছে হাত দিয়ে দেখলো মরে গেছি কিনা। বেঁচে আছি তাই সে নিশ্চিত হয়ে বের হয়ে গেল ঘর থেকে। কি মা রাজি হলো? চাচি মুখ কালো করে বললেন, না রে মা। রেশমা রাগে গজগজ করতে করতে চলে গেল, আর যাওয়ার সময় বলে গেল আজ ওর খাওয়া দাওয়া বন্ধ। রেগে গা রিরি করছে। রেশমার ঘরের সব জিনিসপত্র এলোমেলো করতে লাগলো। খানিক বাদে রেশমার ফোন বেজে উঠল। তার অতি চরিত্রবান স্বামী সাহিল কল দিয়েছে। কি জান, মালটা রাজি হয়েছে? না গো, এত দেমাগ হারামজাদের, বলে কিনা মরে গেলেও রাজি হবে না। আরে মরে গেলে আমি মজা নেব কি করে বলো? তাছাড়া ভুলে গেলে, বাচ্চা না হলে মম ড্যাড কানাডা থেকে এসে আমাদের আগামী বছরের মধ্যেই ডিভোর্স করিয়ে দেবে যে। ডিভোর্সের কথা শুনে রেশমার কলিজায় মোচড় দিয়ে উঠল অজানা ভয়। ডিভোর্সের ট্যাগ নিয়ে আর সাহিলের সম্পত্তি ছাড়া বাঁচবে কি করে? বড্ড বেশি লোভী যে রেশমা। ডিভোর্সের ট্যাগটা বড় কথা না, সম্পত্তি হলো বড় কথা। শোনো, গিয়ে যখন সোজা আঙ্গুল উঠলো না, তাহলে আঙ্গুলটা বাঁকা করি চলো। রেশমা খুবই মনোযোগ দিয়ে শুনছে কথাগুলো। জ্ঞান ফিরেছে আমার। মাগরিবের আজান দিচ্ছে এখন। এক ফোঁটা নড়ার শক্তি নেই শরীরে। এভাবেই পড়ে রইলাম। অবাধ্য জলগুলো চোখের কোণ বেয়ে পড়ছে। খট করে দরজা খুলে আমার চাচাতো বোন আর চাচি রেশমা এলো। অনেক আদুরে কণ্ঠে আমাকে ডেকে দুজন মিলে খাটে বসালো। চাচি মাথায় হাত দিয়ে বলল, যা গোসল করে আয়। আর একটা নতুন জামা এগিয়ে দিল আমার দিকে। আমি মনে মনে ধরে নিলাম হয়তো কোনো মেহমান এসছে, তাই এখন এরকম করছে। কথা না বাড়িয়ে গোসল করতে গেলাম। শরীরের কাটা জায়গাগুলো জ্বালা করছে। দাঁতে দাঁত চেপে গোসল সেরে বের হয়ে আর এক দফা শক খেলাম। আমার চাচাতো বোন রেশমা খাবার নিয়ে বসে আছে। তাড়াতাড়ি খাবার খেয়ে এই ওষুধগুলো খেয়ে নে তো বোন আমার। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বলেই বসলাম, বাসায় কি কেউ আসছে আপু? রেশমা কেমন থতমত খেয়ে বলল, না না, কে আসবে, তাড়াতাড়ি খেয়ে নে, আমি গেলাম। রেশমা একরকম দৌড়ে পালালো। কি রে, বোঝা যায়নি তো? শিয়ানা মেয়ে, বুঝবে না আবার? আমি কোনো রকম কথা কাটিয়ে এসেছি। দুধটা নিয়েই যা, এটা খেলেই কাজ হয়ে যাবে, ব্যাস।
চাচি শয়তানি হাসি দিয়ে চলে গেল। রেশমা দুধের গ্লাসটা নিয়ে এলো আমাকে খাওয়াতে। আমি বরাবরই দুধ খেতে পছন্দ করি না, দুধের গন্ধ নাকে আসলেই বমি আসে। তবে আজ খাওয়া প্রয়োজন। রেশমা আপুকে একটু পর খাবো বলে বিদেয় করলাম। তিনি থালা বাটি রেখে আসার জন্য উঠে দাঁড়িয়ে বললেন, আমি এগুলো রেখে এসে যেন দেখি গ্লাসটা ফাঁকা হয়ে গেছে। রেশমা আপু ফিরে এসে ফাঁকা গ্লাসটা নিয়ে গেল। বিছানায় পিঠ ছোঁয়াতেই চোখ দুটো লেগে এলো। এত মার খাওয়ার পর আর পারছিলাম না চোখ মেলে তাকাতে। পাড়ি জমালাম ঘুমের দেশে। মাঝরাতে প্রিয়ন্তীর ঘরে ঢুকলো সাহিল। বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। ওর হয়তো ধারণা ও নেই কি হতে যাচ্ছে ওর সাথে। তবে কি শেষ রক্ষা হলো না প্রিয়ন্তীর? নিজের ওপর কিছু ঝাঁপিয়ে পড়ায় ঘুমটা পাতলা হলো প্রিয়ন্তীর। তীব্র ব্যথা হবার কারণে সম্পূর্ণ ঘুম ভেঙে গেল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবে এটা বোঝা যাচ্ছে আমার উপর থাকা প্রাণীটি খুবই জঘন্য কিছু করতে যাচ্ছে। আল্লাহর নাম নিয়ে শরীরের অবশিষ্ট সকল শক্তি দিয়ে তার পুরুষাঙ্গ বরাবর হাঁটু দিয়ে ঘুঁটা দিলাম। লোকটি ব্যথায় আমার ওপর থেকে উঠতে নিলে মুখের মধ্যে ঘুষি দেই। এবার সে চেঁচিয়ে ওঠে আর দূরে চলে যায়। আমার মধ্যে হঠাৎ অনেক শক্তি চলে এলো। আমি নেমে লাইট জ্বালিয়ে দেখি সাহিল জানোয়ারটা। মনে মনে আমিও ভেবেছিলাম ওই হবে। নিজের সেফটির জন্য সব সময় একটা ছুরি কাছে রাখি আমার রুমে। সাহিল ব্যথায় কাতর। সেই সুযোগে আমি ছুরিটা হাতে নিয়ে দরজা খুললাম। তারপর সাহিলের দিকে ছুরি বাড়িয়ে বললাম, বের হ রুম থেকে, অসভ্য লম্পট লোক। সাহিল খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গেল আর যাবার সময় বলল, এর পরিণাম ভালো হবে না। প্রিয়ন্তী সাহিলের পশ্চাৎদেশে লাথি দিয়ে বের করে দিল রুম থেকে আর বলল, এরপর আমার আশেপাশে তোকে দেখলে যার জ্বালায় আমার শরীরের নেশায় মরছিস সেটা নিয়ে আর ফিরতে পারবি না। তারপর হিজড়া হয়ে ঘুরবি। প্রিয়ন্তীর গলা ফাটানো চিৎকার শুনে চাচি, চাচা, বোন সবাই এলো। রেশমা দৌড়ে এসে শাইলকে উঠালো। আপনার স্বামী ঠিক করুন, না হলে ওকে আমি নিজ হাতে হিজড়া বানিয়ে দিব। কথাটা বলেই ওদের কিছু বলার সুযোগ না দিয়ে ওদের মুখের ওপর দরজা বন্ধ করে দিলাম। দরজার কাছেই বসে বড় বড় শ্বাস নিতে লাগলো প্রিয়ন্তী। কি হতে যাচ্ছিল ভেবেই গা পা ঠান্ডা হয়ে আসছে। আল্লাহ বাঁচিয়েছে আমাকে। ভাগ্যিস দুধটা ফেলে দিয়েছিলাম, উদ্ভট গন্ধ লাগায়। ওদিকে চাচার রুমে সবাই মিলে গোল মিটিংয়ে বসেছে। সবার মন চাচ্ছে মেরে ফেলতে প্রিয়ন্তীকে। চাচা বলে উঠল, মাস থেকে এখনই এত রাখলে চলবে না, সময় আসুক। আর তো 6 মাস ধৈর্য ধরো তোমরা। পরদিন প্রিয়ন্তী বিছানায় শুয়ে ভাবছিল আজ ভার্সিটি যাব না, কিন্তু কিছু একটা মনে পড়তে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ল। ভার্সিটি গেটে দাঁড়িয়ে প্রিয়ন্তী ভাবছে এখানেও তো শান্তি নেই। তারপর মাথা নিচু করে ভেতরে ঢুকলো। সাথে সাথে একটা ডাক পড়ল, এই যে সোনামণি, এদিকে এসো। ভিপির দল দাঁড়িয়ে আছে। সবচেয়ে উচ্ছৃঙ্খল শয়তানের দলও বলা যায়। ভিপির পাশে দাঁড়িয়ে থাকা নিনিতা আপু বলল, এভাবে ডেকে এসেছো কেন? রূপ কি একদিনে বেড়ে গেল নাকি? সবার চোখ ঝলসে যাবে তোমার রূপের ঝলকে। আমি মাথা নিচু করে রইলাম। কিভাবে বলি? মারের দাগ লুকাতে ফুল হাতা জামা আর মাস্ক পরে আছি। আলিফ আহসান আমাদের ভার্সিটির ভিপি বলে উঠল, তাড়াতাড়ি গিয়ে কাজ সারো। প্রিয়ন্তী নিচু গলায় বলল, আজ না করলে হয় না, আমি একটু অসুস্থ। সবাই হেসে দিল। কথা বাড়িয়ে লাভ নেই, তাই চলে এলাম। এটা হলো আমার শাস্তি। অতিরিক্ত ভালো পড়াশোনা করার জন্য নিনিতা আপুর ভাই এবার টপ করতে পারেনি, কারণ আমি টপার হয়েছি। ভিপি গ্যাংয়ের একটা আড্ডার রুম আছে, সেটা প্রতিদিন পরিষ্কার করা আমার দায়িত্ব। তাই ক্লাস শুরু হবার 1 ঘন্টা আগে এসে গত 15 দিন ধরে এটা করছি। প্রিয়ন্তী যাওয়ার পর আলিফ বলল, আজ ওকে প্যারা না দিলেই হতো, বললো তো অসুস্থ। আরে এইসব নাটক, চল দেখবি কিভাবে ফটাফট কাজ করে। হ্যাঁ চল, তোর দরদ উঠলে পড়ছে যখন। সবাই মিলে গেল রুমের দিকে। প্রিয়ন্তীর আড়ালে ওর কাজ দেখেছিল। আস্তে আস্তে কাজ করছে। মেয়েটা আসলেই অসুস্থ, দেখ আজ কেমন অন্যরকম লাগছে। দাঁড়া, ওকে আজ ছুটি দেই। নিনিতা কথা শেষ করতে ঘুরে পড়ে যেতে নিল প্রিয়ন্তী। আলিফ গিয়ে ধরে ফেলে। আলিফ অনেকটা শক্ত করে ধরার জন্য ব্যথা জায়গায় যন্ত্রণা হয় খুব। অস্ফুট আর্তনাদ করে ওঠে প্রিয়ন্তী। আলিফ ইশারায় দরজার বাইরে দাঁড়িয়ে থাক, সবাইকে চলে যেতে বলে। প্রিয়ন্তী তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ালো। সরি, আসলে কি হয়েছে তোমার? কিছু না, আমি যাই বলেই চলে যেতে নিল। আলিফ হাতের কোণের নিচে চেপে ধরে থামালো। প্রিয়ন্তী আবারও চেঁচালো। আলিফ হাতটা উঠিয়ে দেখল পুরো হাতটা নীল হয়ে ফুলে আছে। মুহূর্তেই মাথার পাশের রগ ফুলে উঠল রগ।
কি করে হলো এমন? প্রিয়ন্তী এখনো চুপ করে আছে। কথা বলছো না কেন? বোবা হয়ে গেলে? থমকে বলে আলিফ, তারপর মুখের মাস্কটা টেনে খুলে ফেলে। প্রিয়ন্তীর মুখ দেখে আটকে ওঠে আলিফ। স্পষ্ট বোঝা যাচ্ছে খুব করে মেরেছে। আলিফের ঝাপসা হয়ে পানি ভর্তি হয় চোখ। প্লিজ কাউকে কিছু বলবেন না, আপনিও আর কিছু জিজ্ঞেস করবেন না। ঠিক আছে, বাড়ি চলে যাও আজ। ততদিন আসবে না যতদিন না পর্যন্ত মাস্ক ছাড়া আসতে পারবে। আমার ক্লাস? নোটগুলো পৌঁছে যাবে। যত্ন নিও নিজের, সাবধানে যেও। প্রিয়ন্তীর খুব ভালো লাগলো এত বছর পর কেউ তাকে এই কথাটা বলল। ছোটবেলায় বাবার সাথে স্কুলে যাওয়ার সময় আমাদের বলতো মা। আলিফ ভাইয়া নিজে আমাকে রিকশায় তুলে দিলেন, কারণ গাড়িটা পাঠিয়ে দিয়েছিলাম। কি রে, আমাদের চলে যেতে বললি? যেন ইতস্ততায় না পড়ে তাই। আমি যাই রে, আজ ভালো লাগছে না। তুই একা যাবি কেন? কারো ক্লাস নেই, সবাই যাব। চল লাঞ্চ করি আজ বাইরে। চল। তোরা যা, আমি বাইকে তোদের ফলো করছি। আমাকে নিয়ে যা তোর সাথে। ফালতু কথা বলবি না। আলিফ চলে গেল বাইকের কাছে। বুঝলাম না, ওর বাইকের ব্যাক সাইডে কাউকে বসায় না কেন? শুধু বাইকে না, ওর গাড়ির ফ্রন্ট সিটেও ও কাউকে বসতে দেয় না। কে জানে কোন রাজকুমারের জন্য রিজার্ভ করে রেখেছে। সবাই একসাথে হেসে উঠল। প্রিয়ন্তী ঘরে ঢুকতেই চাচি এসে বলল, এই যে নবাব নন্দিনী, সকালে রান্না করনি কেন? এখন আবার ভার্সিটি থেকে ফিরেও এলে। সত্যি ভার্সিটিতে গিয়েছিলে তো, নাকি কারোর সাথে শুয়ে পেট বাঁধানোর ব্যবস্থা করে এলি? প্রিয়ন্তী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। পাল্টা প্রশ্ন ছুড়ে দিল চাচির দিকে। কেন আপনার আদরের মেয়ে রেশমাকে ভার্সিটির কথা বলে অন্য কারোর সাথে পেট বাঁধিয়ে ঘরে ফিরেছিল? চাচি হাত উঠিয়ে ধেয়ে এলো প্রিয়ন্তীর দিকে মারার জন্য। প্রিয়ন্তী হাত ধরে বলল, আহা, মারামারির কি হলো? উত্তরটা দিন। মনে তো হচ্ছে সত্যি বললাম। চাচির হাতটা ঝাড়া মেরে চলে গেল রুমে। আজ যেহেতু রান্না করিনি, খাবারটা জুটবে না, তাই গোসল করতে চলে গেলাম। আলিফরা আড্ডায় মেতে আছে। হঠাৎ কিছু একটা ভেবে টেবিল থেকে উঠে গেল। উঠলি যে? তোরা আড্ডা দে, আমি 10 মিনিটে আসছি। আলিফ একজনকে কল দিয়ে রেস্টুরেন্টে আসতে বলল। তারপর কিছু খাবার আর ভার্সিটির আজকের সব নোট দিয়ে তাকে প্রিয়ন্তীর বাসায় পাঠালো। প্রিয়ন্তীর চাচি ড্রয়িং রুমেই বসেছিলেন। অবন্তী বাসায় ঢুকেই চাচিকে জড়িয়ে ধরল। কি ব্যাপার সুন্দরী? আমাকে তো ভুলেই গেছো। কি যে বলিস না সোনা মাটা আমার, কেমন আছিস? খুব ভালো। প্রিয়ন্তী কোথায়? ওর রুমে আছে, গিয়ে দেখ। আর তোর আম্মুকে বলিস আমাকে কল দিতে। এখনই বলছি সুন্দরী। অবন্তী ওর মাকে কল দিয়ে বলল চাচিকে ঘন্টাখানিক ব্যস্ত রাখতে ফোনে। রুমে যেতে যেতে অবন্তী বিড়বিড় করে বলতে লাগলো, সুন্দরী না ছয় ডাইনি পুলিশ শয়তান মহিলা একটা, শুধুমাত্র আমার বেস্টর জন্য এই ঢংটা করতে হয়। অবন্তী রুমে ঢুকে চেঁচিয়ে ওঠে, সারপ্রাইজ সারপ্রাইজ। প্রিয়ন্তী ছুটে এসে জড়িয়ে ধরে প্রাণপ্রিয় বান্ধবীকে। বান্ধবী বললে ভুল হবে, অবন্তী একদম ওর বোনের মতো, নামেরও মিল আছে। অবন্তী প্রিয়ন্তীর মুখ দেখে বলে ওঠে, শয়তান মহিলাটা আবার তোকে? প্রিয়ন্তী কাঁদতে কাঁদতে সব বলতে শুরু করে। ওরা গল্প করুক। অবন্তীর পরিচয় বলি। অবন্তী প্রিয়ন্তীর বেস্ট ফ্রেন্ড, একদম ছোটবেলা থেকে দুজন একসাথে আছে। অবন্তীর মা হলো প্রিয়ন্তীর চাচির বান্ধবী, হয়েছে যেন প্রিয়ন্তীর একটু খেয়াল রাখতে পারে। সবটাই নাটকীয়। অবন্তী আর ওর মা মনে প্রাণে ঘৃণা করে প্রিয়ন্তীর চাচার পরিবারকে। কতবার বলেছে চলে আসতে ওদের কাছে, কিন্তু প্রিয়ন্তী যায়নি, কারণ এটা ওর বাড়ি, ও কেন যাবে? অবন্তী সব শুনে থ হয়ে যায়। এতটা জঘন্য মানুষও আছে। চাচি আর রেশমাও তো মেয়ে, একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি কি করে করতে পারে? অবশ্যই এরা পারে, এরা তো মানুষের কাতারেই পড়ে না। বাদ দে তো, ভাল লাগে না আর। এই চাপ, যার জন্য এলাম সেটা না করে তো বসে আছে। কথা বলতে বলতে প্রিয়ন্তীর সামনে ওর পছন্দের খাবারগুলো রাখতে শুরু করলো। ওয়াও, সবই তো আমার প্রিয়। আই লাভ ইউ জানেমান। এই নে তোর নোটস। আর হ্যাঁ, লাভ ইউ আমাকে না, তাকে বল যে এসব পাঠিয়েছে। প্রিয়ন্তী অবাক হয়ে বলল, আমার জন্য কে পাঠাবে? আমাদের শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভিপি আলিফ আহসান ভাইয়া। প্রিয়ন্তী এক লাফে উঠে দাঁড়ালো। কি? জি, এখন তাড়াতাড়ি খেয়ে নে। প্রিয়ন্তীর পায়ের কাছে একটা ছোট চিরকুট পড়ে আছে। ওটা কি রে? প্রিয়ন্তী হাতে নিয়ে পড়তে লাগলো। তুমি প্রশ্ন করতে মানা করেছো তাই কিছু জিজ্ঞেস করিনি, তবে কেন যেন মনে হলো তুমি খাবার খাওনি।
সকালে, আর আজ খাবেও না। তাই তোমার ক্যারোর উত্তর যত্ন নিও নিজের। প্রিয়ন্তী তাকিয়ে আছে চিরকুটের দিকে। আয় তো, খেয়ে নে আগে, পরে ভাবিস। প্রিয়ন্তী খেতে বসলো। অবন্তী খাইয়ে দিচ্ছে আর চাচার গোষ্ঠী উদ্ধার করছে বকে বকে। পরদিন সকালে প্রিয়ন্তী জ্বরে ছটফট করছে। ওদিকে রেশমার চাচি এসে দরজা বাড়ি দিচ্ছে, যা নয় তাই বলে। প্রিয়ন্তীর সইতে না পেরে আস্তে আস্তে উঠে দরজা খুলল। রেশমা কষে চল লাগিয়ে দিল। এত সময় ঘুমাচ্ছিস? কোন নাগর নিয়ে শুয়ে আছিস যে সকালে উঠতে পারিস না? যা গিয়ে নাস্তা বানা, আমার মেয়েটা না খেয়ে আছে। প্রিয়ন্তী জ্বরের ঘোরে প্রিয়ন্তীর হুঁশ নেই। জ্বর খেয়ে রাগ মাথায় চড়ে বসলো। একবেলা না খেয়ে থাকলে তোর মেয়ে মরে যাবে না। এতই যদি খিদে লাগে তাহলে যা গিয়ে মেয়ে আর তোর দুশ্চরিত্র জামাইকে বিষ খাইয়ে দে, সারা জীবনের মতো খিদে মিটে যাবে। শয়তান মহিলা কোথাকার, মরতে পারিস না? আমার ঘরে বসে সব সম্পত্তিগুলো গিলছিস সপরিবারে। সামনে থেকে সর, দুই শয়তান। তোদের দেখলে আমার গা ঘিন ঘিন করে। এই তুই রেশমা, আর কোনোদিন আমার গায়ে হাত তুললে হাত ভেঙে তোর গলায় ঝুলিয়ে দিব। বাজারে মেয়ে কোথাকার, ঘন ঘন বাচ্চা নষ্ট করে যে এত বড় সর্বনাশ করেছিস, কি ভেবেছিস আমি জানি না? প্রিয়ন্তীর কথায় ঘাবড়ে গেল ওরা, তাই তাড়াতাড়ি চলে গেল। এটাকে আমি দেখে নিব মা, আর রাতে ওকে 1 জন না 10 জন দিয়ে গণধর্ষণ করাবো। জঙ্গলি পশুদের মতো ছিঁড়ে খাবে ওকে। যা ইচ্ছে তাই হবে মা, এখন শান্ত হ, সোনা মাটা আমার। অবন্তী ঘুম থেকে উঠেই দেখতে এসেছিল প্রিয়ন্তীকে। মেন দরজা খোলা ছিল, তাই প্রিয়ন্তীর ঘরের দিকে যাচ্ছিল। রেশমার রুম ক্রস করার সময় ওদের কথা শুনে দাঁড়িয়ে পড়ে অবন্তী। চুপি চুপি প্রিয়ন্তীর রুমে চলে যায়। বিছানায় শুয়ে বাবা মায়ের ছবি বুকে জড়িয়ে একা একা বলছে, ওরা অনেক খারাপ বাবাই, মাম্মাম অনেক কষ্ট দেয় আমাকে। আমাকে নিয়ে গেলে না কেন তোমাদের সাথে? অনেক মিস করি তোমাদের বাবাই মাম্মাম। আই লাভ ইউ বাবাই মাম্মাম। অবন্তী আস্তে করে প্রিয়ন্তীকে বলে, ওঠ, চল আমাদের সাথে। আমি কোথাও যাব না। আমি কেন যাব? এটা আমার বাবাইয়ের বাড়ি, তো গেলে ওরা যাবে, ওই খারাপ লোকগুলো। তোর মাম্মামের কাছে চল, তাড়াতাড়ি না হলে তোকে রেখে আবার চলে যাবে। আমি যাব, প্লিজ নিয়ে চল, আমি যাব। অবন্তী বের হয়ে যায় ওকে নিয়ে বাসা থেকে। দরজা লক করে দেয় প্রিয়ন্তীর রুমে, যেন চাচি ভাবে ও বাসায় আছে। অবন্তী ওর মাকে কল করে আগেই বলে দেয়, যার জন্য অবন্তীর মা ডক্টরকে কল করে আসতে বলে বাসায়। প্রিয়ন্তীকে ডক্টর দেখছে। অবন্তী কেঁদে কেঁদে ওর মাকে সব বলছে রুমের বাইরে দাঁড়িয়ে। প্রিয়ন্তীর চাচি একটু পরপর গিয়ে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনো সাড়া নেই ওর। মরে টুরে গেল নাকি? ওর ঘরের চাবিটা তো নেই আমাদের কাছে। দরজা ভাঙো। 5 লক্ষ টাকার দরজা ভাঙলে আমাদেরই ক্ষতি। মরলে মরুক, বুড়িগঙ্গায় ফেলে দেবো, কাহিনী শেষ। রেশমা বাবার দিকে তাকিয়ে হেসে দিল। ঠিক বলেছো বাবা। চলো তো এই ফকিন্নিটার রুম থেকে। মরুক হতচ্ছাড়ি, আমরা মুক্তি পাবো। এটাকেও যে কেন নিয়ে মরলো না তোমার ভাই, উটকো ঝামেলা। রাতের বেলা যখন রেশমা ওর কিছু বাজে বন্ধু নিয়ে এলো প্রিয়ন্তীকে ধর্ষণ করতে, তখন দরজা খোলা না পেয়ে মেজাজ বিগড়ে গেল একদম। দরজা তো চাচা ভাঙতে দিবে না, তাই হতাশ হয়ে চলে গেল সবাই। রেশমা চেঁচিয়ে বলল, কতদিন থাকবি ঘরবন্দি হয়ে? যেদিন বের হবে সেদিন বুঝবি মজা। রাত 12টা। আলিফ মাত্র বাসে এলো। কাউচে গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করতেই প্রিয়ন্তীর বিধ্বস্ত চেহারাটা ভেসে উঠল। অবন্তীকে কল দিল। হাই ভাইয়া। কেমন আছো? ভালো আছি। প্রিয়ন্তী কেমন আছো? ভালো নেই ভাইয়া, 103 ডিগ্রি জ্বর। ও কোথায় আছে? এক নিঃশ্বাসে কথাগুলো বলল। একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলুন ভাইয়া। অবন্তী মুস্কি হেসে রুমের লাইট অন করলো। তারপর আলিফকে ভিডিও কল করে প্রিয়ন্তীর মুখের সামনে নিল। আলিফ অপলকে তাকিয়ে রইল প্রিয়ন্তীর ঘুমন্ত মুখপানেছে। এক বিধ্বস্ত অপসরী, যুদ্ধ শেষে ক্লান্ত হয়ে গভীর নিদ্রায় মগ্ন। শীতল চাহনিতে চোখ ভরে দেখতে লাগলো আলিফ, যেন হারিয়ে যাচ্ছে কোনো এক ঘুম পরীর মাঝে। অবন্তীর হাত ব্যথা করছে। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কল কাটছে না আলিফ। প্রিয়ন্তীর ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে বা ওর খুব কাছে কেউ আছে। নড়ে চড়ে ওঠে। অবন্তী তাড়াতাড়ি ফোন সরিয়ে দূরে চলে যায়। প্রিয়ন্তী চোখ খোলার আগেই আলিফ থ্যাঙ্কস লিখে মেসেজ পাঠায় অবন্তীকে। অবন্তী বিড়বিড় করে বলে, অনলি থ্যাঙ্কস? ও মাই গড, 1 ঘন্টা মূর্তির মতো দাঁড় করিয়ে রেখে শুকনা ধন্যবাদ। একা একা বকবক করছিস কেন? কটা বাজে, ঘুমাবি না?
তুই উঠেছিস? কিছু লাগবে? তোকে। ছি, কি বলিস? আয় না, একে তো কোল বালিশ নেই, আমি এভাবে ঘুমোতে পারি না। তাই বল, আমি তো ভাবলাম। আয় তো, ঘুমাবো আমি, আজে বাজে চিন্তা খালি। অবন্তী প্রিয়ন্তীকে ঘুমিয়ে পড়ে। রাত 1টায় চাচি আর রেশমা আবারও গিয়ে দরজায় ধাক্কায়, কিন্তু সাড়া পায় না। চাচি রেশমা যা তা বলে গালাগাল করতে করতে চলে যায় আবারও। পরদিন দুপুর হয়ে যায়, তাও প্রিয়ন্তীর বের হচ্ছে না। ফলে এবার চিন্তায় পড়ে যায় সবাই। ফোন দিয়ে অবন্তীকে ডাকবে, ও আসলে প্রিয়ন্তী বের হবে। চাচি অবন্তীর মাকে কল দিয়ে জানতে পারলো প্রিয়ন্তী গতকাল সকালে ওদের বাসায় গেছে। বাসায় তো আসতেই হবে মা, সেদিন ওকে দেখে নিব। অবন্তী আর ওর মায়ের সেবায় প্রিয়ন্তী অনেকটাই সুস্থ এখন। প্রিয়ন্তী মা, তোর এই বাসায় থাকাটা সেফ না, তুই আমার কাছে থাক। না আন্টি, আমি ওখানে না থাকলে কুশনগুলো সব জুড়ে বসবে, তারপর দেখা যাবে কোনোভাবে সব সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে। তা ঠিক, তবে থানায় ব্যাপারটা জানানো উচিত। থানা পর্যন্ত যেতে হবে না, আমার বান্ধবীর বর পুলিশ অফিসার, তাকে জানিয়ে দেখি কি সলিউশন দেয়। এরকম একটা কেস শুনে অফিসার চিন্তায় পড়ে যায়। যেহেতু এক বাড়িতে ওদের সাথে থাকতে চায় প্রিয়ন্তী, আবার কিছু অফিসার গিয়ে ওদের শাসিয়ে আসবে। আশা করি এরপর আর সমস্যা করবে না। আপনি আমাকে এতদিন কেন জানাননি? বাচ্চা মেয়েটাকে এত কষ্ট পেতে হলো। ওর ওপর ওরা কখনো গায়ে হাত তোলেনি, তুললেও আমি জানি না। এবার প্রথমে আমি জানতে পেরেছি, তাই ভাইয়া প্লিজ ওকে হেল্প করুন। আর হ্যাঁ, এর পেছনে আমি সেটা বুঝতে দিবেন না। জানতে পারলে কি হবে বুঝতেই পারছেন। অফিসার অবন্তীর আম্মুকে নিশ্চিন্তে থাকতে বলে প্রিয়ন্তীকে সাথে করে যায় ওর বাসায়। পুলিশ থেকে প্রিয়ন্তীর চাচা চাচি ঘাবড়ে যায়। সাহিল আর রেশমা রুমে ছিল। বেল শুনতে পেরে ওরাও বপর হয়ে আছে। ভয়ে সবাই মুখ কাচুমুচু করে আছে। তাহলে আপনারাই প্রিয়ন্তীর চাচা চাচি? দেখুন অফিসার, এই মেয়েটা সব বানিয়ে বানিয়ে মিথ্যা বলে আমাকে নিয়ে এসেছে। অফিসার এক ভুরু কুচকে বললেন। কে বলেছে ও আমাকে কিছু বলে নিয়ে এসেছে? রেশমা থুতমতো খেয়ে যায়। রেশমার বাবা সামলে নিয়ে বলেন, আপনারা এখানে কেন? অফিসার আন্দাজে বললেন, গতকাল রাতে কিছু ছেলে আপনাদের বাড়িতে ঢুকেছিল। তারা একের অধিক ক্রাইমের সাথে জড়িত, যার মধ্যে গ্যাং রেপ মানে গণধর্ষণ বেশি করে বেড়ায়। ও, এখন বলুন কেন এসেছিল? ওরা কিন্তু ভাড়াতেও কাজ করে। আপনারা আবার ডেকে আনেননি তো? ওরা কেন এসেছিল জানি না, তবে প্রিয়ন্তীর রুম নক করেছিল। ওর পরিচিত নাকি জানি না। প্রিয়ন্তীর আগে দাঁত কিরমির করে তাকায় আর অমানুষগুলো মুচকি হাসে। দ্বিতীয়বার আসলে আমাদের জানাবেন। আর হ্যাঁ, প্রিয়ন্তীর ব্যাপারে আমি জানি আপনারা খুব ভালো, ঠিকমতো ওর খেয়াল রাখবেন। ওর গায়ে একটা আঁচড় পড়লেও আপনাদের অ্যারেস্ট করা হবে, যেহেতু আপনাদের দায়িত্বেও। প্রতি সপ্তাহে একটা লেডি অফিসার এসে ওকে দেখে যাবে। অফিসার বের হয়ে যায় আর সবার মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায়। প্রিয়ন্তী মনে মনে হাসে। এবার দেখি কে কাকে নিয়ে মজা নেয়। প্রিয়ন্তী রুমের দিকে যাচ্ছিল। এই হারামজাদি, কোথায় যাস? কার সাথে রাত দিন কাটিয়ে এলি? প্রিয়ন্তী পাত্তা না দিয়ে আবারও রুমে যাচ্ছিল। রেশমা পেছন থেকে বলল, আমার কাপড় চোপড় ধোজে আর সন্ধ্যার স্লাক্স কর আমার জন্য। প্রিয়ন্তী ভুরু কুচকে বলল, তোর চরিত্র আর মনে যে পরিমাণ ময়লা, সেই তুলনায় জামার ময়লা কিছুই না। তাই পরিষ্কার কাপড় না পরাই ভালো। আর কি খাবি? স্ন্যাক্স। ফকিনি 2 টাকা কামাই করার যোগ্যতা নেই, আর খেয়ে খেয়ে সব ধ্বংস করছিস। আজই চলে যাবে আমার বাড়ি থেকে। চাচি এসে প্রিয়ন্তী চুলের মুঠি ধরল আচমকা। ওরে পোড়ামুখী, তুই আমার কলিজার টুকরাটারে কি বললি? সিঁড়ির পাশে একটা পিতলের ফুলদানি ছিল। প্রিয়ন্তী ইচ্ছে করে চাচির হাতটা সেই বরাবর ছাড়া মেরে ফেলে। ফুলদানির সাথে বাড়ি খেয়ে চাচি চিৎকার করে ওঠে, এই ভুল আর কখনো হলে হাত ভেঙে গুড়িয়ে দিব, শয়তান মহিলা। সবাই অবাক হয়ে তাকিয়েছে। এই ভেজা বেড়াল এরকম সিংহী হলো কিভাবে? প্রিয়ন্তী বাইরে থেকে খাবার অর্ডার করে রাতে খেয়ে নেয়। অবন্তীর মা জোর করে কিছু টাকা দিয়েছিল। পরদিন সকালে প্রিয়ন্তী আলিফের জন্য একটা ক্যাডবেরি চকলেট নিয়ে যায় ধন্যবাদ দেওয়ার জন্য। আলিফ বাইকের ওপর একাই বসেছিল। প্রিয়ন্তী খুশি হয়ে গেল। তারপর চকলেটটা এগিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ। আলিফ প্রিয়ন্তীর মুখটা দেখে হেসে দিল। চকলেট নিয়ে বলল, এখন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি, আসি। প্রিয়ন্তী ভিপি গ্যাংয়ের আড্ডা রুমের দিকে যাচ্ছিল। ওদিকে যেতে হবে না। কেন? তোমার শান্তি শেষ। যাও, মন দিয়ে পড়াশোনা করো, আগামীতেও টপ করতে হবে কিন্তু। প্রিয়ন্তী মন খারাপ করে বলল, যাতে করে আবার নতুন
শাস্তি দিতে পারেন? এবার পুরস্কার বাবা, এখন যাও, আমি বাইকটা পার্ক করব। প্রিয়ন্তী চলে যায়, কিন্তু বেশি দূর যেতে পারে না। পুরা বদমাইশ গ্যাং এসে সামনে দাঁড়ায়। এত বড় সাহস ভিপিকে পটাতে চাস? কি বলেন আপু? আমি তো... চুপ, একটা কথাও না। এতদিন জার্গিংয়ের কি দেখেছো তুমি? এখন দেখবে। অসভ্য মেয়ে কোথাকার। ওই দেখো, একটা ছেলে আসছে গেট দিয়ে, মাত্র ঢুকলো। ওকে সবার সামনে লিপ কিস করে আই লাভ ইউ। কখনো না। আর একটা বাড়তি কথা বললে ছেলেদের সংখ্যা বাড়িয়ে দেব এবং ক্যাম্পাসে অনৈতিক কাজ করার জন্য ভার্সিটি থেকে বের করে দেওয়াবো। প্রিয়ন্তী ভালো করে জানে এরা যা বলে তাই করে, তাই ভয়ে সেই ছেলের দিকে এগোতে লাগলো। ক্রমশ কাছে যাচ্ছে আর চোখের জল উপচে পড়ছে। যেই কথা ভাবতেই ঘেন্না লাগছে সেই কাজটিও করতে যাচ্ছে। ছেলেটির একদম সামনে গিয়ে দাঁড়ালো প্রিয়ন্তী। কিছু বলবে? কে তুমি? প্রিয়ন্তী ছেলেটির সামনে দুপা উঁচু করে ঠোঁটের সমান হতে চাইল, কিন্তু সে লম্বা হওয়ায় নাগাল পেল না। ছেলেটির কাঁধের দিকে হাত বাড়ালো যাতে মাথাটা নিচু করতে পারে তার। আলিফ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল প্রিয়ন্তী কি করতে চাচ্ছে। ভেবেছিল হয়তো ওর বন্ধুরা আবারও মজা করছে, কিন্তু যখন প্রিয়ন্তীকে ছেলেটির কাছে যেতে দেখলো, বুঝতে বাকি রইল না কি হতে চলেছে। প্রিয়ন্তীর যখন হাতটা ছেলেটির কাঁধ চুই চুই এখনো স্পর্শ করেনি, আলিফ ঝড়ের বেগে এসে প্রিয়ন্তীকে টেনে নিজের দিকে ফেরায়। তারপর ছেলেটিকে ছাড়ি মেরে বলে, এখান থেকে যাও প্রতিবন্ধী, একটা অচেনা মেয়ের স্পর্শ পেতে একদম রেডি হয়ে আছে। ছেলেটি মাথা নিচু করে চলে গেল, কারণ ও বাধা কি দিবে, নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিল মেয়েটিকে দেখে। প্রিয়ন্তী মাথা নিচু করে আছে এখনো। আলিফ শক্ত করে ওর হাতটা ধরে নিয়ে গেল ওদের আড্ডা রুমে, বন্ধুদের ইশারায় আসতে। নিনিতা রেগে আগুন হয়ে আছে, সাথে বাকি বন্ধুরা। আলিফ কেন বাধা দিল? কি হলো এটা আলিফ? আলিফের রাগে লাল হওয়া চোখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। বাইরে কি হচ্ছিল ওটা? কি, তুই এত রিঅ্যাক্ট কেন করছিস? তোদের সব ধরনের ফাজলামো আমি সহ্য করি, তার মানে এটা না যে তোরা বাড়াবাড়ি করলে আমিও চুপ করে থাকবো। তোরা সারাদিন জুনিয়রদের সাথে দুষ্টুমি করিস, ঠিক আছে, বাট একটা অজানা ছেলেকে কিস করা, তোরা পাগল হয়েছিস? এটা কি ফরেন কান্ট্রি? এই মেয়েটা বলেই কি তুই এরকম করছিস? শুধু প্রিয়ন্তী না, যে কোনো মেয়ের সাথে এরকম করলে আমি রিঅ্যাক্ট করতাম। আমি যেন আর কখনো তোদের এমন অসভ্য আচরণ করতে না দেখি। তুই একটা বাইরের মেয়ের জন্য আমাদের সাথে এরকম করতে পারিস না আলিফ। আলিফ পাশে থাকা চেয়ারটা লাথি মেরে ফেলে দিল। আমি সব করতে পারি, যেটা অন্যায় সেটা অন্যায়। নাও ইউ গাইস সে সরি টু হার। আলিফ শান্ত সুরে বলল, কিন্তু সবাই অনড়, পারছে না প্রিয়ন্তীকে চিবিয়ে খেয়ে ফেলে। আলিফ গর্জে ওঠে, বলছিস না কেন? এখানে বলবি নাকি ক্যাম্পাসে সবার সামনে মাঠে বলতে চাস? সবাই প্রিয়ন্তীকে সরি বলে। প্রিয়ন্তী কাঁদছিল। তুমি কাঁদছো কেন? তোমার ওদের কথায় ওভাবে যাওয়াটা ভুল হয়েছে। তুমি কেন গিয়েছো আমি সেটা জানি, কিন্তু একটা কথা মনে রাখবে, জীবনে এরকম কিছু করবে না যাতে তোমার চরিত্রে কলঙ্ক লাগে। প্রয়োজনে প্রতিবাদ করবে। প্রিয়ন্তীকে আলিফ ক্লাস পর্যন্ত নিয়ে গেল আর সবাইকে বলে দিল প্রিয়ন্তীর সাথে যা হয়েছে সেটা কোনোদিন ওদের সাথে হলে যেন প্রতিবাদ করে। প্রিয়ন্তীর আলিফের প্রতি শ্রদ্ধা বেড়ে যায়, মনে মনে বলে, আজ ইনি না আসলে কি হয়ে যেত। গ্যাংয়ের সব আলিফের উপর রেগে আছে, এভাবে মেয়েটার সামনে ইনসাল্ট করলো। আলিফ কাজটা ঠিক করলো না। মনে হচ্ছে আলিফ ওকে নিয়ে ফিল করে। অসম্ভব, এটা হতেই পারে না। আলিফের চয়েস এত খ্যাতনা, যেটা দেখাচ্ছে পুরোটাই সহানুভূতি। আর একটা জিনিস ভেবে দেখলাম, আমরা আসলেই ঠিক করিনি আজ কাজটা। কি বলছিস? তোকে যদি বলা হয় একটা অপরিচিত ছেলেকে সবার সামনে প্রপোজ করে কিস করতে, তুই করবি? কোনো দিনও না। ছি। কথাটা বলে চুপ হয়ে গেল। আসলেই তো এভাবে ভাবিনি। আলিফ ঠিক করেছে। দূর, বাদ দে তো, কিছু ভালো লাগছে না, মুডটাই নষ্ট হয়ে গেছে। বাসায় গেলাম আমি। সবাই চলে গেল, আলিফও চলে গেছে। প্রিয়ন্তীর মনটা অনেক ভালো আজকে, তাই অবন্তীর সাথে ফুচকা খেতে গেল। আমি তো আজকে পুরাই টাসকি দোস্ত, ওটা আলিফ ছিল, শয়তানের লিডার। আমিও রে, ফাজিল হলেও অনেক ভালো আলিফ, তাই না? তা ঠিক। প্রিয়ন্তী বাসায় ঢুকতেই চাচি চেঁচিয়ে বলল, রাতে মেহমান আসবে, সব রান্না যেন কমপ্লিট হয়ে যায়। প্রিয়ন্তীর একবার বলতে ইচ্ছা করছিল যে পারবে না, কিন্তু এদের রান্না অনেক বিশ্রী, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে ঢুকলো। বিকেল থেকে রান্না করে রাত 8টার দিকে রুমে গেল রেডি হতে, সংসাজতে হবে যে। নিচে নেমে দেখি মেহমান চলে এসেছে। এরা হলো বাবার পুরনো বিজনেস পার্টনার। মাঝে মাঝে আমাকে দেখতে আসে,
আন্টি আঙ্কেল আমার খোঁজ খবর নিল। যতই সং সাজি ক্লান্তিটা চোখে মুখে ফুটেই আছে। আন্টি জিজ্ঞেস করলো এরকম লাগছে কেন, আমি কি অসুস্থ? আমার আগেই চাচি উত্তর দিল, সারাদিন বাইরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। ডাইনিং টেবিলে বসে ওরা যখন খাচ্ছিল তখন চাচি বারবার বলছিল তার মেয়ে রেশমা এসব করেছে। বাহ, মাশাআল্লাহ, মেয়ের হাতের রান্না কিন্তু দারুণ ভাবি। সব আমি শিখিয়েছি ভাবি। আমাদের প্রিয়ন্তী মামনিকেও শিখিয়েন, যেন ওর রাজপুত্র বরকে খাওয়াতে পারে নিজ হাতে রেঁধে। ও, আর রান্না? কখনো রান্নাঘরে গিয়েছে? সবসময় বন্ধুদের নিয়েই ব্যস্ত। ঘোরাঘুরি করা ভালো, এখনই তো সময়। আর যাই করুন, মামনির রেজাল্ট তো মাশাল্লাহ, এবারও টপ করেছে ক্লাসে। আমার ছেলে বলল মূলত এর জন্যই আসা, ওকে গিফটস দিতে। ওয়াও, গিফটস! আঙ্কেল ভ্রু কুচকে বলল, তা মামনি, তুমি তো ইন্টারে ডাব্বা মারলে, তারপর শুনলাম এক বড়লোক ছেলেকে বিয়ে করে নিলে। রেশমা আর চাচি মুখটা কালো করে দাঁড়িয়ে রইল। প্রিয়ন্তী ঠোঁট টিপে হাসছে। আঙ্কেল চোখ মারল প্রিয়ন্তী আর তার বউকে। রাতে পূর্ণিমার পূর্ণচাঁদ ঝুলছে পরিষ্কার আকাশে। প্রিয়ন্তী চাঁদের দিকে তাকিয়ে আলিফের করা ভাবছে, না চাইতেও বারবার আলিফের কথা ঘুরে ফিরে মাথায় আসছে। এদিকে আলিফও ভাবছে প্রিয়ন্তীকে নিয়ে কেমন একটা অনুভূতি হয়। কিন্তু কেন ওকে কেউ ক্ষতি করতে চাইলে আমার সহ্য হয় না কেন? এর সত্য আমি নেবই প্রিয়ন্তী। তোর জন্য আলিফ আমাদের সাথে প্রথমবার এত খারাপ ব্যবহার করেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হাতে থাকা কফির মগটি ফ্লোরে আশ্রে মারল নিনিতা। পরদিন আলিফ ভার্সিটি এসেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে প্রিয়ন্তীকে খুঁজছে। এখনো আসছে না কেন? রায়হান ব্যাপারটা খেয়াল করলো। কিরে, তুই কি খুঁজছিস? ঘুম পড়িকে। কি? না, কিছু না, তুই রুমে যা, আমি একটু প্রিন্সিপালের সাথে দেখা করব। প্রিয়ন্তীও আলিফকে খুঁজছে, কিন্তু আশেপাশে কোথাও নেই। পুরো গ্যাং সহ উধাও। কি ব্যাপার, তোর চোখ যেন আজ কাউকে খুঁজছে, তবে মনটা কি আজ আলিফ আলিফ করছে? যা তো ফাজিল, চল, ক্লাসের সময় হয়ে গেছে। প্রিয়ন্তী দ্রুত হাঁটছিল আর ধাক্কা খেলো কারোর সাথে। শিট, আই এম সো সরি স্যার, ভেরি সরি। It's okay, dear. Now go, but carefully. থ্যাঙ্কস স্যার। অবন্তী দূরে দাঁড়িয়ে দেখছিল। স্যার যেতেই সামনে এলো। আপনি তোর জন্য হয়েছে। এখন দেরি হচ্ছে না? ক্লাসে চলো মেয়ে, ফাঁকিবাজি করার ধান্দা শুধু। প্রিয়ন্তী হা করে তাকিয়ে আছে। এটা এত শয়তান। এখনো দাঁড়িয়ে আছিস? আয় তাড়াতাড়ি। ক্লাস শেষে আবারও প্রিয়ন্তী আলিফকে খুঁজছে। একটু পর দেখলো আলিফ ওর দিকেই তাকিয়ে আছে। চোখে চোখ পড়ায় দ্রুত চোখ সরিয়ে নিল প্রিয়ন্তী। দ্রুত পায়ে বের হয়ে গেল ক্যাম্পাস থেকে। আলিফের মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিল প্রিয়ন্তী ওর কাছে আসবে। আলিফ, কি হলো, এরকম আপসেট হয়ে গেলি? কিচ্ছু না, নবীন বরণ অনুষ্ঠানটা কবে যেন? আগামী সপ্তাহে ডেট দিবে। ডেট দেওয়ার পর তো 3-4 দিন সময় থাকে। কাল থেকে অনুষ্ঠানে কে কে পার্টিসিপেট করবে তার নাম নেওয়া শুরু করে দে। এবার ড্রেস থিম কি দিব? যার যার প্রিয় রঙের শালীন ড্রেস। ক্লাস টাইমে যেমন আসে তেমন না। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি, সালোয়ার, স্যুট, আরো কি কি আছে তোদের লং ড্রেস, সেসব। আমি সব পারি না, জানিসই তো। একদিন পড়লে কিচ্ছু হবে না, তোরা প্ল্যানিং কর, আমি গিয়ে অনুমতি আনি। প্রিয়ন্তী বাসায় ঢুকছিল, তখন মেইন ডোরে সাহিল এসে দাঁড়ালো। প্রিয়ন্তী কিছু বুঝে ওঠার আগেই ওর কোমরের দিকে হাত বাড়ালো। প্রিয়ন্তী হাতে একটা সেফ টিফিন ছিল, সেটা পুরোটাই ঢুকিয়ে দিল সাহিলের হাতে। সাহিল চিৎকার করতেই রেশমা দৌড়ে এলো। কি হয়েছে? দেখো না বেবি, ও চায় আমি যেন ওকে খারাপভাবে ছুঁই। ওর কোমরের দিকে আমার হাতটা এগিয়ে নিচ্ছিল, আমি হাত সরিয়ে নিয়েছি বলে আমার হাতে পিন ঢুকিয়ে দিয়েছে। রেশমা প্রিয়ন্তীর চুলের মুঠি ধরে বলল, এত চালা শরীরে? প্রিয়ন্তী ধাক্কা দিয়ে সরিয়ে দিল রেশমাকে। আমার এত খারাপ দিন আসেনি যে এর সাথে টেস্ট করিয়ে দেখিস এইডস হয়েছে নাকি এটার। তোরা দুটো ভালোই অভিনয় জানিস। হিরো আলমের সাথে যোগাযোগ করিস যদি কাজ পাস, ছাগল কোথাকার। মুখ ঝামটা দিয়ে চলে গেল ওপরে। বুঝলাম না, ওরে তো পাওয়ার এলো কোথা থেকে? কিছুই মাথায় ঢোকে না। আমাদের কপালে দুঃখ আছে মনে হয়, বুঝলে? 6 মাস যাক তো, বিষ খাইয়ে মেরে দেব আপদটাকে। প্রিয়ন্তী আড়ালে দাঁড়িয়ে সব শুনল।
দেখা যাবে সময় হলে। আজ রাতেও আলিফ ঘুমোতে পারছে না, ছটফট লাগছে। চোখ বন্ধ করলেই প্রিয়ন্তীর মুখ ভেসে ওঠে। পরদিন ভার্সিটিতে সবাই হইচই করছে কে কোনটাতে পার্টিসিপেট করবে সেটা নিয়ে। অবন্তী জানতে পারলো নবীন বরণ হবে। সে খুশিতে লাফ দিল। ব্যাঙের মতো লাফানোর কি হলো? চুপ থাক নিরামিষ, কত মজা হবে জানিস। ক্লাসে চল। দেখ সব অডিটোরিয়ামে ভিড় জমিয়েছে, তোর মতো নিরামিষ আছে নাকি আর? হ্যাঁ, তুই যা ক্লাসে, টাটা। আরে শোন তো, দূর বদ মেয়ে একটা। প্রিয়ন্তী ক্লাসের দিকে যাচ্ছিল, সামনে একটা ছেলে এসে দাঁড়ালো। হাই, চিনেছো আমাকে? আপনি তো সেদিন আমাকে র্যাগ করা হচ্ছিল। জানি আমি, আমার পোড়া কপাল। আমি লাবিব। প্রিয়ন্তী হাসি দিয়ে বলল, আমি প্রিয়ন্তী। সেদিনের জন্য দুঃখিত আমি, আসলে তুমি হুট করে সামনে এলে তাই। বাদ দিন না বিষয়টা, লজ্জাজনক পুরোটাই। আসে আমি, চলে গেল ক্লাসের দিকে। দূর থেকে আলিফ দেখছিল আর জ্বলছিল। কি রে হিরো, ওদিক কি? কিছু না, আসছি আমি, তোরা দেখ। প্রিয়ন্তী ফাঁকা ক্লাসের রুমে বসেছিল। আলিফ হুট করে সামনে গিয়ে দাঁড়ালো। প্রিয়ন্তী অবাক হয়ে তাকালো। আপনি? ওর সাথে এত হেসে কথা বললে কেন? সরি বলতে এসেছিল সেদিনের জন্য। ও, তুমি পার্টিসিপেট করবে না? না, এসব ভালো লাগে না। ঠিক আছে, নবীন বরণের দিন আসবে তো? হ্যাঁ, আসবো। ঠিক আছে, আজ ক্লাস হবে না, অডিটোরিয়ামে এসো। পার্টিসিপেট না করো, কিছু কাজ করে দিতে তো পারবে। শিওর। আলিফ প্রিয়ন্তীকে নিয়ে নিনিতার কাছে গেল। কিসে পার্টিসিপেট করবে তুমি? ওকে সাথে রাখ, কিছু দরকার পড়লে কাজে দিবে। আর কাজ দেখ দেয়া যায় নাকি। থ্যাঙ্কস দোস্ত, একা একা পারছিলাম না। শোনো, তুমি যারা নাচ গান করবে তাদের নাম লিখো। প্রিয়ন্তী বসে গেল কাজ করতে, খুব মন দিয়ে কাজ করছে। আর আলিফ আড়ালে দেখে যাচ্ছে তাকে। প্রিয়ন্তী বুঝতে পারছে, তবুও পাত্তা দিচ্ছে না। কেমন অদ্ভুত অনুভূতি মনে দোল দিচ্ছে। আলিফের গ্যাং ব্যাপারটা খেয়াল করছে কিছুদিন ধরে। ওরা চিন্তিত শেষমেশ এই বেহেনজির প্রেমে না পড়ে আলিফ। এর জন্য ওরা সবসময় কাজে ব্যস্ত রাখে প্রিয়ন্তীকে। আর প্রিয়ন্তী যত সময় থাকে আলিফও আশেপাশে থাকে। কাজের জন্য বাসায় যেতে সন্ধ্যা হয় বলে আসিফ নিজে দিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসে। সময় মতো খাবার নিয়ে আসে। কোনো সমস্যা হচ্ছে নাকি বারবার জিজ্ঞেস করে। কিরে, ভাব তো ভালো না। দাঁড়া আর কিছুদিন দেখি। বেশি দেরি না হয়ে যায় দেখিস। কাল নবীন বরণ, প্রিয়ন্তী সব রেডি করে রাখছে। কাল মিষ্টি রঙের শাড়ি পরবে। রংটা বেশি পছন্দ না, তবে খারাপও লাগে না। নিজের প্রিয় জিনিস মানুষকে বলতে ভালো লাগে না প্রিয়ন্তীর। গত 10 দিনের কথা ভাবছে। এই কদিন আলিফ সবসময় আশেপাশেই ছিল। প্রিয়ন্তী খেয়াল করেছে আলিফ আশেপাশে থাকলে অনেক ভালো লাগে। আর এই কদিন অনেক খেয়ালও রেখেছে। যেমনটা ভেবেছিলাম আলিফ তার পুরোই বিপরীত। এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন মিষ্টি রঙের শাড়ি, হালকা মেকআপ, খোলা চুলে, ম্যাচিং জুয়েলারি, হ্যান্ডব্যাগে একদম পারফেক্টভাবে নিজেকে সাজিয়ে চলে গেল প্রিয়ন্তী। অবন্তী শাড়ি সামলাতে পারে না, তাই সালোয়ার পরেছে। আলিফ কালো রঙের পাঞ্জাবি পরেছে, এটা ওর প্রিয় রং। প্রিয়ন্তী এক পলক দেখে চোখ সরিয়ে নেয়। এভাবে তাকিয়ে থাকলে হার্ট অ্যাটাক করবে শিওর। প্রিয়ন্তীকে দেখে আলিফের হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। মনে হচ্ছে এই রংটা শুধুমাত্র প্রিয়ন্তীর জন্যই। নিবিড়ভাবে হেঁটে আসছে প্রিয়ন্তী, এক ধানে তাকিয়ে আছে প্রিয়ন্তীর দিকে। চোখের পলক যেন পড়তে নারাজ। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে আলিফ। সামনে এসে নিনিতা দাঁড়ালো সামনে। আমাকে কেমন লাগছে? আলিফের ধ্যান ভঙ্গ হওয়ায় মেজাজটা বিগড়ে গেল। তাকিয়ে দেখলো সামনে একটা মেকআপের দোকান দাঁড়িয়ে আছে। তবু আর মন রাখতে বলল, সুন্দর লাগছে। নিনিতা এতেই মা খুশি। চলো ভেতরে যাই। প্রিয়ন্তী চলে গেছে, তাই আলিফও ভেতরে ঢুকলো। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। প্রিয়ন্তীর সাথে থেকে ডেকোরেট করিয়েছে সব। দেখ, আমি সব করিয়েছি, সুন্দর হয়েছে না? আলিফ ভুরু কুচকে বলল। তাই? প্রিয়ন্তী কি করছে তাহলে? ও তো ফোন নিয়ে বিজি ছিল। আশ্চর্য, প্রিয়ন্তীর স্বভাব হঠাৎ তোর মতো হয়ে গেল। বাকিরা হেসে দিল। অন্যের ক্রেডিট নিজের কাঁধে নিতে যাস কেন? আমি তো মজা করছিলাম। ও আচ্ছা। OMG, ওটাকে হুড়পুরি। প্রিয়ন্তীকে এখনো কেউ দেখেনি আলিফ বাদে। রায়হানের কথা শুনে সবাই সেদিকে তাকালো। সবাই হা হয়ে তাকিয়ে আছে। নিনিতা দেখ, তুই 20,000 টাকা দিয়ে পার্লার থেকে সেজেছিস, আর ওকে দেখ, মেকআপের ছিটে ফোটাও নেই। মাশাআল্লাহ। আলিফকে চালাতে বলল। আগে তো এত ভালোভাবে দেখিনি ওকে। আসলে চমৎকার মেয়েটা। আলিফ,
দোস্ত লাইট মারবো নাকি? যথেষ্ট হয়েছে, অফ যা এবার। প্রিয়ন্তী, এদিকে এসো। প্রিয়ন্তী আলিফের দিকে যাচ্ছিল, সামনে লাবি পেল। হেই প্রিটি গার্ল। প্রিয়ন্তী আর চোখে আলিফের দিকে তাকালো, মুখটা রাগে ভরিয়ে রেখেছে। কি রে, আমাদের পাখির সামনে কে এলো? এটা তো সেই ছেলে যাকে সেদিনও কিস করতে গেল। ওহো, ভালোই। লাবিবকে কিছু বলতে না দিয়ে চলে গেল। ডেকেছিলেন আমাকে? আলিফ প্রিয়ন্তীর মিষ্টির চেহারাটা দেখে নর্মাল হয়ে গেল, সুন্দর লাগছে। ধন্যবাদ নিনিতা আপু, ওয়াও তোমাকে দারুণ লাগছে। থ্যাঙ্কস ডিয়ার, তোমাকেও। তাই? ধন্যবাদ আপু, আমাদের প্রিন্সিপাল ডেকেছে, আমি আপনাদেরই খুঁজছিলাম। চলো। আমি না তো, আপনাদের ডেকেছে। যত সময় এখানে আছো পুরো সময় আমার সাথে থাকবে। প্রিয়ন্তী সহ সবাই বড় চোখ করে তাকালো। মানে আমাদের সাথে থাকবে, চলো। আলিফ এগিয়ে গেল আর সবাই ওর পিছু যাচ্ছে। প্রিন্সিপাল অনেক খুশি ওদের উপর, সুন্দরভাবে সবকিছু রেডি করেছে। প্রোগ্রামটা ভালোভাবে শেষ হলো, সন্ধ্যা হয়ে গেছে, এখনো প্রিয়ন্তীর গাড়ি আসছে না। অবন্তীও চলে গেছে, এখন কিভাবে যাবে একটা রিক্সাও নেই। আলিফ বাইক নিয়ে বের হচ্ছিল, দেখলো প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। কি তোমার গাড়ি আসেনি? না, ড্রাইভারের ফোনটাও বন্ধ। আলিফ প্রিয়ন্তীকে দেখে গ্যাংয়ের সবাই এসে গেল। চলো সুন্দরী, আমার বাইকে ওঠো, আজকে লিফট দেই তোমাকে, আমার বাইকটা ধন্য হোক। আর কাকে শোনাচ্ছ তোমার গাড়ি আসেনি? ও জীবনেও তোমাকে বাইকে ওঠাবে না। প্রিয়ন্তী, বাইকে ওঠো, আমি দিয়ে আসবো তোমাকে। কি? প্রিয়ন্তী তো জানে না ওরা কেন এমন করলো, তাই অবাক হয়ে তাকালো। তোরা নিজের কাজে যা। প্রিয়ন্তী এসো তাড়াতাড়ি, দেরি হচ্ছে আমার। আলিফের সাথে না গেলে এখন একা যেতে হবে, তাই উঠে গেল। তাছাড়া আলিফের কোম্পানি মন্দ লাগে না প্রিয়ন্তীর। ধরে বসো, পড়ে যাবে। প্রিয়ন্তী কাঁপা কাঁপা হাতে আলিফের কাঁধে হাত রাখলো, আর ওর সব বন্ধুর নিজেদের বুকের বাঁ পাশে হাত রেখে চেঁচিয়ে উঠল, হায়। আলিফ একটা রাগী লোক দিয়ে বাইকে স্টার্ট দিয়ে চলে গেল তার ঘুম পরীকে নিয়ে। নিজের বাইকে প্রথম কোনো মেয়ে উঠেছে, তাও প্রেয়সী। অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রিয়ন্তীর চুলগুলো বাতাসে উঠছে, মাঝে মাঝে আলিফের মুখে আঁচড়ে পড়ছে। চুলগুলো আলিফের মুখ ছুলেই প্রিয়ন্তী ভয়ার্ত চোখে সাথে সাথে সরিয়ে নিচ্ছে। মিররে দেখছে আলিফ, সময়টা এনজয় করছে আলিফ। এদিকে প্রিয়ন্তীও জীবনে প্রথম কোনো ছেলের বাইকে উঠেছে, প্রথম কাঁধে হাত রেখেছে। কেমন লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। চুপ করে আছো যে? একটা কথা জিজ্ঞেস করি, হুম। সবাই ওরকম চেঁচিয়ে উঠলো কেন? কারণ আমার বাইকের পেছনে তুমি প্রথম উঠেছো, এর আগে কখনো কোনো ছেলে বা মেয়ে ওঠেনি। কি? কিন্তু কেন? সময় হলে বুঝবে। প্রিয়ন্তী আর কথা বাড়ালো না, ভয় পায় খুব আলিফকে। শান্ত স্বভাবটার জন্য বেশি ভয় করে হয়তো। এখানে রাখুন। ওয়াও, এটা তোমার বাড়ি? এটা আমার বাড়ি। একদিন আসবো আড্ডা দিতে। শিওর, এনি টাইম, অ্যান্ড থ্যাংক ইউ। মাই প্লেজার। কাল এসো না, আমরা যারা দায়িত্বে ছিলাম সবার ছুটি কাল। প্রিয়ন্তীর মনটা খারাপ হয়ে গেল, কাল দেখা হবে না আলিফের সাথে। আলিফেরও মন খারাপ, বাই বলে চলে গেল। বাসায় যেতেই দেখলো রায়হান ওর বেডরুমে শুয়ে আছে। কিরে তুই? অনেকদিন আমাদের প্রিভেট আড্ডা হয় না, তাই এলাম। ভালো করেছিস, আমি ফ্রেশ হয়ে আসি। লিনিতা বাসায় এসে ভাঙচুর করছে সব রাগে। আমাদের 10 বছরের বন্ধুত্ব কখনো বাইকে উঠালো না, আর মাত্র কদিনের পরিচয় হওয়া মেয়েকে আজ বাইকে উঠালো। হেসে নে প্রিয়ন্তী, এত কাঁদবি তুই, এত কাঁদবি যে আকাশ বাতাসও ভারী হয়ে আসবে গগন বিদারী চিৎকারে। ঘরের আয়নাটা ভেঙে গুড়িয়ে দিল হকি স্টিক দিয়ে। আলিফ রায়হান মুভি দেখছিল, ওদের দুজনেরই ফাইটিং মুভি বেশ পছন্দের। রায়হান বলল, কিছু বলবি? রায়হান আগেই প্রশ্ন ছুড়ে দিল, ভালোবাসিস প্রিয়ন্তীকে? আলিফ মুখ খোলার আগে রায়হান আবার বলল, জানি না, বুঝতে পারছি না, কনফিউজড। এসব কিছু শুনতে চাই না, শুধু হ্যাঁ বা না বল। তোর কি মনে হয়? তোকে ছোটবেলা থেকে চিনি, এত কেয়ার কোনোদিন কোনো মেয়েকে করতে দেখিনি। সেখানে আমার সবচেয়ে বড় কাণ্ড ঘটালি প্রিয়ন্তীকে নিজের বাইকে বসিয়ে। আই থিঙ্ক ইয়াস। এতটা ভালো আমি নিজেকেই বুঝতে পারি না। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি প্রিয়ন্তীকে। ওকে দেখলে অন্যরকম সুখ লাগে মনে। আমার ওকে চাই রায়হান। I want her as my soulmate. Be ready, my sleeping queen, for a surprise. All the best, bot. ওদের জানাই? আমি জানিয়ে দেব, তুই প্ল্যানিং কর, আজ উঠি তাহলে।
সে কি আজ থাকবি না? তোমার মনে প্রেমের ফুল ফুটেছে বন্ধু। রাতে আমাকে প্রিয়ন্তী ভেবে কি কি করে ফেলবি ঠিক নাই। ওকে বাই। আলিফ হাবার মতো তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। ফাজিল একটা। আচ্ছা, আলিফকে এত ভালো লাগে কেন? এটা কি কেবলই ভালো লাগা, নাকি না এর থেকে আগানোটা ঠিক হবে না? পাড়ি জমালে ঘুমের দেশে। আজ ভালোই খাটুনি হয়েছে সারাদিন। পরদিন ভার্সিটি নেই, তাই ভোরে উঠে পড়তে বসলো প্রিয়ন্তী। কিছুদিন পড়া হচ্ছে না একদম। এরকম চলতে থাকলে আর টপ করা হবে না, ফেল মারব শিওর। 7টা পর্যন্ত রুমে পড়ে নিচে গেল চা করার জন্য। চা হাতে ছাদে গেল বই নিয়ে। দোলনায় বসে দুলতে দুলতে চা খাচ্ছে আর পড়ছে। একটু পর রেশমার চেঁচানোর শব্দ এলো পেছন থেকে। সকাল 9টা বাজে, রান্না না করে নবাব জাতি দোলনায় দুলছে। দোলনাটা কি তোর বাপ কিনেছে? প্রিয়ন্তী কপাল কুচকাল। একটা ভালো মুডে ছিল, সকাল সকাল এটা এসে বিগড়ে দিল মেজাজ। কাটকাট গলায় জবাব দিল, অবশ্যই আমার বাবা কিনেছে। এটা আমার মায়ের শখের দোলনা। আর হ্যাঁ, বারবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে তোরা আমার বাড়িতে থাকিস। রেশমা এমন উত্তরটা আশা করেনি। ভেবেছিল প্রিয়ন্তী সরি বলে নিচে নেমে যাবে নাস্তা বানাতে। ফকিরের ঘরে জন্ম, রান্নাও পারিস না, আর কত অন্যের হাতে খাবি? শ্বশুর শাশুড়ি তোর গুণের কথা জানলে লাঠি দিয়ে বের করে দেবে। রেশমার গায়ে লাগলো খুব, তাই নিচে চলে গেল আজ রান্না করবে বলে। রেশমা চলে যাওয়ার পর প্রিয়ন্তী মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ঘাঁটতে লাগলো। আলিফের ফেসবুক আইডিটা সামনে এলো। সবসময় আসে, তবে কখনো প্রোফাইল চেক করা হয় না। আজ ঢুকেই দেখি আইডি ঘেটে কয়েক দফা ক্র্যাশ খেয়ে নিল প্রিয়ন্তী। মনে লাড্ডু ফুটছে। কিছু সময় পরই ভাবনা থেকে বের হয়ে এলো, একটু কেয়ার পেয়ে যদি ভেবে ফেলি আমি তার কাছে স্পেশাল, তাহলে সবই ভুল ধারণা। নিজের মনকে বুঝিয়ে নিচে নামলো প্রিয়ন্তী। আজ জমিয়ে ভুনা খিচুড়ি, কয়েক রকম ভর্তা আর গরুর মাংস রাঁধবে ভেবেছে। কিচেনে গিয়ে দেখে রেশমা সব এলোমেলো করে রেখেছে। সে নাকি রুটি আর ডিম ভাজি করবে ইউটিউব দেখে। চাচি বারবার বোঝাচ্ছে, মা রাখ গো মা, তুই পারবি না এসব। তোকে আমি পুতুলের মতো পেলেছি, দাসীদের মতো পারলে ঠিকই পারতি। সব সোনা মাটা আমার। বের হ এখন, হাত পুড়ে যাবে। আর যে গরম, আয় মায়। প্রিয়ন্তী চোখ ভরে ওঠে চাচির তার মেয়ের প্রতি ভালোবাসা দেখে। আমার মা বেঁচে থাকলে আমাকেও এরকম আদরে মুড়িয়ে রাখতো। পরক্ষণে খিলখিল করে হেসে দেয় প্রিয়ন্তী। ইউটিউব দেখে ডিম ভাজি? মা দেখো, এখানেও এসে গেছে। তুই কি শুরু করেছিস? আমার মেয়ের কিছু হলে তোকে জ্যান্ত পুড়িয়ে দিব, বেয়াদব মেয়ে। ফালতু কথা রেখে রান্নাঘর 2 মিনিটে পরিষ্কার করুন। আপনার অকর্মা মেয়েকে নিয়ে দূর হন, রান্না করব আমি। চাচির চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। কার্টুন ডাইনি মহিলা প্রিয়ন্তীর হাতের রান্না খুবই পছন্দ করে, যদিও কখনো বলেনি। প্রিয়ন্তী মনের সুখে রান্না করলো। ঘ্রাণে ঘর মমা করছে। খাবার টেবিলে রেখে রুমে গেল ফ্রেশ হতে। মোবাইল হাতে নিয়ে দাঁত চিপে কাটলো। শাকচুন্নিটার এতগুলো মিসড কল, আজ আমি শেষ। অবন্তী দৌড়ে ঘরে ঢুকলো। প্রিয়ন্তীকে ঠিক দেখে কলিজায় পানি এলো ওর। জাপটে ধরলো প্রিয়ন্তীকে। শয়তান মেয়ে, আমি ভয় পেয়ে গিয়েছি। আর তুই ফোন ধরছিলি না কেন? আমি একদম ঠিক আছি, দেখ ভালো করে। আমি কিচেনে ছিলাম। অমানুষগুলোর সাথে থাকিস, এমনিতেই চিন্তায় থাকি। তোর চিন্তায় আমার চুলে তাড়াতাড়ি পাক ধরে যাবে, দেখিস। হো করে হেসে দিল প্রিয়ন্তী। তুই হাসছিস? আমাদের দম আটকে আসছিল চিন্তায়। আমাদের মানে? তুই আর কে? মানে আমি আর মা। আচ্ছা তাই বল, আমি হাত মুখ ধুয়ে আসি, একসাথে নাস্তা করব। প্রিয়ন্তী যেতেই অবন্তী ফোনটা কানে ধরল। শুনেছেন? একদম ঠিক আছে ও। বাই। আগের বার তো একটা থ্যাঙ্কস দিয়েছিল, এবার তাও না। এই কেমন রসকসহীন জিজু জুটলো আমার। হ্যাঁ, আবারও বকবক করছিস? খিদেতে পেট চুচু করছে, তোর জ্বালায় না খেয়ে এসেছি। কি রেঁধেছিস? বলবো না, চল ডাইনিংয়ে। অবন্তী চলে যায় দুপুরের আগে। তারপর থেকে প্রিয়ন্তী সময় গুনতে থাকে, কখন সকাল হবে, ভার্সিটি যাবে আর আলিফকে দেখবে। আলিফের কথা মনে হতেই কেমন লজ্জা লাগে। যা ভাবছি তা হয়তো সম্ভব নয়, তবে ভাবতে দোষ কি? কেউ তো আর মন পড়ছে না। এদিকে আলিফ পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে কাল প্রিয়ন্তীকে মনের কথা বলার। এতে ওর পুরো গ্যাংটাই সাহায্য করছে ওকে। আর কিছু মুহূর্ত, তারপর থেকেই তুমি আবার হয়ে যাবে খুব ভয় করি।
পরদিন প্রিয়ন্তী রেডি হবার সময় কালো একটা কুর্তি পরল, কারণ এটা আলিফের প্রিয় রং। আজ মনটা অকারণে বড্ড বেশি খুশি, হালকা সেজে নিল মতো। ভার্সিটি আজ জায়গায় এসেছে, অবন্তী একা চলে গেছে আজ। ভার্সিটি গেটে ঢুকতেই হঠাৎ করে সবাই প্রিয়ন্তীকে একটা করে সাদা গোলাপ দিতে লাগলো আর মাঠে যাওয়ার জন্য ইশারা দিল। গেট থেকে মাঠ পর্যন্ত যেতে প্রিয়ন্তীর 2 হাত সাদা গোলাপে ভরে গেল। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। মাঠে গিয়ে খেলো চরম ধাক্কা। একাকে দেখছে। আলিফ ব্ল্যাক শার্ট পরেছে, ইন করে হাতাগুলো কোনই পর্যন্ত ভাঁজ করা, চোখে সানগ্লাস, গাঢ় গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি। আর ব্যাখ্যা করা গেল না, তার আগেই আলিফ প্রিয়ন্তীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। একটা টকটকে লাল গোলাপ ফুল প্রিয়ন্তীর দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি আমার জীবনে এসে সব উলট পালট করে দিয়েছ। এখন এই সব গন্ডগোল তোমাকেই ঠিক করতে হবে। আমি বড্ড বেশি অগোছালো। আমার জীবনটা সাজাতে সাহায্য করবে আমাকে? তোমাকে প্রথম দেখার পর থেকে সারাক্ষণ সারা বেলা তুমি আমার কল্পনায় চোখের সামনেই থাকছো। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। I love you, প্রিয়ন্তী। Please be my better half. I want you as my soulmate. Will you accept me? প্রিয়ন্তী আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। ওর এখন কি করা উচিত? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কিসের পানি? খুশির নাকি কষ্টের? বুঝতে পারছে না। চারদিক থেকে সবাই বলে যাচ্ছে, Say yes, প্রিয়ন্তী। Come on, say yes, you lucky girl. Say yes, say yes, say yes. সবাই প্রিয়ন্তীর মুখ থেকে হ্যাঁ শোনার আশায় এখনো চেঁচিয়ে যাচ্ছে। প্রিয়ন্তী ভিড়ে চোখ বুলিয়ে অবন্তীর দিকে তাকালো। হ্যাঁ, তিনিও চাচ্ছে আমি হ্যাঁ বলি। চোখ দুটো বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিলাম। তারপর আলিফের চোখে চোখ রাখলাম। এই প্রথম আলিফের চোখে অসহায় বোধ দেখলাম। আমার মুখে হ্যাঁ শোনার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। আমি তো ভালো থাকি আলিফের সাথে, তবে কেন এত সময় নিচ্ছি? আলিফের হাত থেকে ফুলটা নিলাম, মাথা ঝাঁকিয়ে বললাম, ইয়েস, আই ওয়ান্ট টু বি ইয়োর সোলমেট। আলিফের ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল। তখন আলিফের হাসিটা প্রিয়ন্তীর একদম বুকে এসে লাগলো। এত সুন্দর করে হাসতেও পারে আলিফ। সবাই উল্লাসে চেঁচিয়ে উঠল আবারও একসাথে। আলিফ আমার হাতের ওপর আলতো করে ঠোঁট ছুঁয়ে উঠে দাঁড়ালো। কিছু বলতেছে না, শুধু আমাকে দেখেই যাচ্ছে। ওকে নিয়ে আমাদের আড্ডা রয়ে যা, একটু সিঙ্গেলদের দিকে তাকা ভাই। আলিফ মুস্কি হেসে প্রিয়ন্তীর হাতের আঙুলের মাঝে নিজের আঙুলে পুরে হাঁটা ধরে। প্রিয়ন্তীও পিছু পিছু যায় বিনা বাক্যে। ক্লাসরুমের মধ্যে ঢুকে প্রিয়ন্তীকে তুলে টেবিলের ওপর বসায়। প্রিয়ন্তী মাথা নিচু করে আছে এখনো। আলিফ ওর থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে। কি আমি কি দেখতে এতটাই বাজে যে মাথাটা নিচু করে রয়েছো? না, তা হতে যাবে কেন? আসলে মুখটা একটু বেশি না, অনেক সুন্দর। একবার তাকালে চোখ ফেরানো দেয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ঠোঁটে জিভ কামড়ে ধরল প্রিয়ন্তী। বেশি বলে ফেলেছি, মনে মনে বলল। আলিফ প্রিয়ন্তীর গালে হাত রেখে কপালে গভীর করে চুমু দিল। প্রিয়ন্তী কেঁপে ওঠে আলিফের উষ্ণ ওষ্ঠদায়ের ছোঁয়ায়। আলিফের কোমর চেপে ধরে 2 হাতে। কিছু সময় পর আলিফ নিজের মাথাটা প্রিয়ন্তীর কাঁধে ঠেকিয়ে 2 হাতে জড়িয়ে নেয় প্রিয়ন্তীকে বাহুডোরে। প্রিয়ন্তী হাতের বাঁধন হালকা করে আবারও নিবিড়ভাবে জড়িয়ে ধরে। আলিফের হার্টবিট শুনতে থাকে। বেশ কিছু সময় পর প্রিয়ন্তী নড়ে ওঠে। আজকে এভাবেই কাটিয়ে দেবেন সারাদিন? মন তো তাই যাচ্ছে, তবে সব তো আর চাইলেই সম্ভব নয়। তা ঠিক। আচ্ছা, আমি এখন বাসায় যাই, অনেক সময় হলো। যেতেই হবে? যেতে হবে। আলিফের নাক টেনে দিয়ে বলল, তোমার ফোন নাম্বারটা দিবে? আপনার ফোন দিন। আলিফ প্রিয়ন্তীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। ফিরে এসে গ্যাংয়ের সাথে বসে। মাম্মা, ট্রিটটা কখন পাচ্ছি? আজই ডিনার ট্রিট দিব তোদের সবাইকে। প্রিয়ন্তী আসবে না? আসবে তো। ওর সাথে ঘুরে সবসময় ওই কিউট মেয়েটা আসবে না দোস্ত? সবাই রায়হানের দিকে তাকিয়ে বলে, কাহিনী কি? বি পজিটিভ গাইস, এমনিতে বললাম আর কি। ভালো লাগছে না আমার, তোরা থাম, বাসায় যাব। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিনিতে উঠে গেল চলে। আলিফ ইশারায় রায়হানকে জিজ্ঞেস করলো, বললো বাদ দে তো, চল উঠি এখন, সন্ধ্যায় তো দেখা হচ্ছেই। প্রিয়ন্তী ঘরে ঢুকে রামেশা মরা কান্না জুড়ে দিয়েছে। প্রিয়ন্তীকে দেখে কান্না আরো বাড়িয়ে দিল। বোন, আমার রাজি হয়ে যা না, দে না একটা বাচ্চা আমাকে। আগামী মাসে আমার শ্বশুর শাশুড়ি আসবে, ওরা সত্যিটা জানলে আমাকে বের করে দিবে বাড়ি থেকে।
তখন কি হবে আমার আর শাহিনের? আমি অনেক ভালোবাসি ওকে। ভালোবাসিস? তা কাকে শুনি? সাহিল লম্পটটাকে নাকি ওর টাকাকে? ভালোবাসার কথা তোর মুখে মানায় না। তোরা যদি ভালো হতি তাহলে অবশ্যই আমি তোদের বাচ্চার সারোগেট মা হতাম, কিন্তু তোরা তার যোগ্য না। এখন ভ্যা ভ্যা বন্ধ কর। প্রিয়ন্তীর রুমে চলে গেল। আজ ওর মনটা অনেক বেশি ভালো। সবকিছু কতটা দ্রুত হয়ে গেল আমার এখনো বিশ্বাস হচ্ছে না। প্রিয়ন্তীর ফোনে কল এলো, আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলিফ সালামের উত্তর নিয়ে বলল, বাহ, তুমি তো খুব লক্ষ্মী। এ যুগেও কেউ সালাম দেয়? অত বেশিও লক্ষ্মী না, শুধু ফোনেই একটু দেই আর কি। কি করো তুমি? বাসায় গিয়েছো? আপনি? হ্যাঁ, ফ্রেশ হয়ে লাঞ্চ করে দাও, পরে কল দিব। আপনিও। ঠিক আছে। আলিফ বিজি হয়ে পড়ে, তাই প্রিয়ন্তীর সাথে আর কথা হয়নি। সন্ধ্যায় সবাই এসে গেছে, প্রিয়ন্তী অবন্তী বাদে। কিরে, প্রথম মিটআপে ওয়েট করাচ্ছে তোর গার্লফ্রেন্ড? শিট, আমি তো ওদের বলেই নিয়ে আসতে। লে হালুয়া। আচ্ছা, আজ আমাদের ট্রিট দে, পরে ওদের সাথে আবার দিস। চুপ থাকতো বলত, তুই এখন কল দে ওদের, বেশি দূর তো থাকে না, এসে পড়বে। আলিফ অবন্তীকে কল দিল। ঠিক আছে ভাইয়া, তবে আপনি ওকে কল দিয়ে বলুন। আলিফ কয়েকবার কল দিল কিন্তু ধরছে না প্রিয়ন্তী। 10 বার কল দেওয়ার পর ধরল। সরি, আমি ফোনের কাছে ছিলাম না। 15 মিনিটের ভেতর এসো, আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। আচ্ছা, আসছি আমি। ফোনটা রেখে অবন্তীকে কল দিয়ে আসতে বলে নিচে রেডি হতে গেল। অবন্তী বাসায় এসে দেখে চাচি ড্রয়িং রুমে বসে বিলাপ বকছে। এই ভর সন্ধ্যাবেলায় 1 কাপ চাও কেউ করে দিল না? নবাব জাতি রুমের দরজা বন্ধ করে বসে আছে। হাই সুন্দরী, তুমি ওর হাতের চা খাবে বলে বসে আছো? আমি যে তোমার জন্য বার্গার কোক আনলাম, তার কি হবে গো? কি হবে মানে? আমিই খাবো। আয় আমার সোনামাটা, বস তো এখানে। না গো, বসবো না, কিছু কেনাকাটা করতে হবে। প্রিয়ন্তীকে নিয়ে যাই, আমি অত ব্যাগস একা ক্যারি করতে পারবো না তো। তোর একটাও ব্যাগ নিতে হবে না, ওই ঝুই নিয়ে যাবে। লাভ ইউ সুন্দরী। আচ্ছা, তোমার জন্য কি পাঠাবো বলো তো? আমার কিছু লাগবে না, তুই বলেছিস এই অনেক মা। যা, ওকে নিয়ে যা, আর তাড়াতাড়ি পাঠিয়ে দিস। ওকে বাই সুন্দরী, আর তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। প্রিয়ন্তী পার্পল কুইন সেজে বসে আছে। অবন্তী দেখেই হা করে রইল। আজ তো জিজু জ্ঞান হারাবে রে। বোন, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি না গেলে আমি জ্ঞান হারাবো ওর লাল চোখ দেখে। আলিফ প্রিয়ন্তীকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। ওয়াও, পার্পল কুইন। গাঢ় বেগুনি রঙের সাইড কাট হাইনেক কুর্তি, ব্ল্যাক জিন্স, চোখে কাজল আর ঠোঁটে বেগুনি লিপস্টিক। সিম্পলি বিউটিফুল। লুকিং প্রিটি। থ্যাঙ্কস। প্রশংসা পরে করিস, এখন চল ভাই, পেটে ইঁদুরটা বেলি ডান্স দিচ্ছে। অবন্তী ফিক হেসে করে দেয়। নাইস স্মাইল। প্রশংসা পরে বন্ধু, চলো রেস্টুরেন্টে, নইলে তোর পেটের ইঁদুররা ডেইলি বাদ দিয়ে ল্যাপ ডান্স শুরু করে দিবে, বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। সবাই হেসে ওঠে আলিফের কথায়। রায়হান একটু রাগ নিয়ে বলে, তোকে পরে দেখছি, এখন আগে খেয়ে নি, তারপর চল। আলিফ প্রিয়ন্তীর পাশে বসে আর ওর সাথে কথা বলছে। হঠাৎ একটা বাদামি রঙের বিদেশি পাপি কুকুর দৌড়ে এসে আলিফের কোলে উঠে গেল। আলিফ কুকুরটাকে আদর দিতে দিতে বলল, ব্রাউনি মাই বেবি, তুমি এখানে কেন? কার সাথে এসেছো বেবি? দাদু ভাই একা একা ডেট করেছো, তাই ভাবলাম আমিও জয়েন হই। দাদু, ইয়ে মানে আমি বলতাম। থাক, আর বলতে হবে না তোর, আমরাই এসে গেছি। ব্রাউনি, তুই ওর কোলে গিয়েছিস কেন? আমাদেরও কিছু বলেছে? আয় আমার কোলে কুইক। ব্রাউনি এক লাফে চলে গেল আরিয়ান খানের কোলে, আর অন্যদিক মুখ ফিরিয়ে রইল। প্রিয়ন্তী এনজয় করছে কিউট মোমেন্টটা। আলিফ উঠে গিয়ে ব্রাউনির দিকে ইশারা করলো কোলে আসতে, কিন্তু একবার তাকিয়ে আবার অন্যদিকে ফিরে গেল। আলিফ ঠোঁট উল্টে বলল, আচ্ছা সরি দুজনকেই, ভুল হয়ে গেছে আমার। ব্রাউনি এক হাত দিয়ে আরমান খানকে গোতা দিচ্ছে মাপ করে দেওয়ার জন্য। এত কিউট লাগছিল দেখতে, প্রিয়ন্তীর মন চাচ্ছিল কোলে নিয়ে আদর করতে। একমাত্র তোর জন্যই এই বাদরটাকে কিছু বলতে পারি না। আচ্ছা যা, মাফ করে দিলাম। কথাটা শুনে ব্রাউনি আবার লাফ দিয়ে চলে গেল আলিফের কাছে। দাদু আসো, এই যে প্রিয়ন্তী, ও হলো নাতবউ।
মাশাআল্লাহ, ভারী মিষ্টি মেয়ে। প্রিয়ন্তী উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো। আরিয়ান খান চরম অবাক, এ যুগে এমন মেয়েও আছে। নিনিতা আস্তে করে মুখ ভেটকি দিয়ে বলে উঠল, খ্যাত কোথাকার, এই 2021-এ কেউ পায়ে হাত দিয়ে সালাম করে? করে অতিরিক্ত লক্ষ্মী মেয়েরা। এখন চুপ থাক। নিনিতা রাগ করে বসে রইল। দাদু মন থেকে অনেক দোয়া করে দিল প্রিয়ন্তীকে। তারপর সবাই একসাথে ডিনার করলো। প্রিয়ন্তীর দাদুকে অনেক পছন্দ হয়েছে, আর দাদুরও। অবন্তী প্রিয়ন্তীকে বিদায় নিয়ে চলে গেল। দাদু আলিফকে বলছে, এতদিনে আমার মনের মতো একটা সঙ্গী পেলাম। এক্সকিউজ মি, শি ইজ মাইন। আই নো, বাট কার সাথে ভাব বেশি হবে সেটাই দেখা যাচ্ছে। সবাই মিলে হেসে দিল একসাথে। এই যে বুড়ো, আমাকে ছেড়ে অন্যদিকে নজর কেন? একটু ওয়েদার চেঞ্জ করছি আর কি। হাসির রোল পড়ে গেল ওদের মাঝে। দাদু চলো, তোমার মেডিসিন নিতে হবে। বাই জানেমান। যাও যাও, নতুন আবহাওয়ায় মাতো। রাগলে কিন্তু অনেক সুইট লাগে তোমাকে। আরিয়ান খান নিনিতাকে বলল, তুমি না দাদু। গুড বাই হিরো। নিনিতা গলে গেল। দাদু গাড়িতে উঠে বসলো। আলিফ পাশে বসতেই দাদু আলিফকে চোখ মেরে বলল, দেখলি কত সহজে গলিয়ে ফেললাম। স্যালিউট বস, তুমি তো আমার গুরু। এই শিষ্যকেও শিক্ষা দিও নতুন নতুন প্রেম। ঠিক আছে বৎস। ব্রাউনি আর দাদু হাইফাই করলো। হা। আচ্ছা দাদু, এবার বলো তো, তোমাকে কে বললো এগুলো? কে আবার? তোর বন্ধুরা আছে না, আমাকে একদম ভিডিও করে পাঠিয়েছে। ওয়াও, কি সুন্দর করে প্রপোজ করলি, একদম দাদুর মতো হয়েছিস। যাও দাদু, লজ্জা। আলিফ পেয়ে গেল। দেখলি ব্রাউনি, তোর বাবা আবার লজ্জাও পায়। হা হা হা। ভান্টুপি, চল আজ তুই আমার সাথে থাকিস রাতে, সারা রাত তুমি আড্ডা দেব। আজ মনটা কেমন যেন ভালো নেই। মন চায় সারোগেট মাদার হই রেশমার, কিন্তু ওরা যে খারাপ জানি। কাজটা অনেক মহান, করলে আল্লাহ খুশি হবে, কিন্তু এই কিন্তুটাই মাথায় রাখবি সবসময়, আর এসব চিন্তাও করবি না। এখন আর তুই একা নেই, আলিফ ভাইয়া আছেন। তাই এমন কিছু করিস না যাতে তোদের সম্পর্কে এফেক্ট পড়ে। প্রিয়ন্তী অবন্তীকে জড়িয়ে ধরে বলল, জানিস এরকম আমিও ভাবছিলাম, আর এমনটা কেউ বলুক সেটাও চাচ্ছিলাম। তুই আমার জীবনে আল্লাহর হলি ব্লেসিং। লাভ ইউ মাই বেস্টি। আমার জানটা। এখন বাসায় যা, আর হ্যাঁ, সাবধানে থাকিস।